আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমার আসলে যান্ত্রিক ত্রুটির কারণে অনেকটাই দেরি হয়ে গেল। অনেকক্ষণ যাবতেই তোমাদের ক্লাসের ব্যাপারে চেষ্টা করতেছিলাম, কিন্তু বারবার গুগল ক্রোম থেকে আমি যা কথা বলি সেটা সার্চ হয়ে লাইভ বন্ধ হয়ে যাচ্ছিল। তো এই জন্য একটু দেরি করে আসলাম। আর আজকে আমার ওই মাইক্রোফোন যেহেতু সমস্যা করতেছে, মাইক্রোফোন ছাড়াই তোমাদের সাথে কথা বলছি। তো মাইক্রোফোন ছাড়া যেহেতু কথা বলছি, অনেকেরই হয়তো তোমাদের শুনতে অসুবিধা হতে পারে। একটু কষ্ট করে আজকের ক্লাসটা করো, আমি এটা বিভিন্ন স্যারদের সাথে যোগাযোগ করে আমি সমাধান করার চেষ্টা করব নেক্সট ক্লাসে। তবে তোমাদের সাথে ক্লাসে না আসে থাকতে পারলাম না, তো তোমরা আগে একটু আমাকে কনফার্ম করো এইভাবেও কি তোমরা আসলে ক্লাসটা বুঝতে পারছো কিনা। কারণ অনেক চেষ্টা করার পরে এই 15-20 মিনিট 25 মিনিট যাবত আমরা চেষ্টা করতেছিলাম। এখন যদি তুমি আমাকে এনশিওর করতে পারো যে আমার কথা শোনা যায়, তোমাদের লাইভগুলো যদি আমরা দেখতে পারি যে কথা শোনা যাচ্ছে, তাহলে কিন্তু আমি তো একটু শান্তি পাবো যে আসলে আমরা আমাদের কথাগুলো শুনতে পাচ্ছি। তো একটু আমরা ক্লাসে যাই। আজকে ইয়ারফোন ছাড়া ক্লাস, আমরা তড়িৎ রসায়ন ক্লাস করতেছিলাম। তড়িৎ রসায়নের আজকে দ্বিতীয় পার্টটা আমরা আলোচনা করব। তড়িৎ রসায়নের পার্টটার মধ্যে আজকে আমরা গতদিন তড়িৎ বিশ্লেষণ পর্যন্ত গেছিলাম। তো আমরা তড়িৎ বিশ্লেষণের কৌশলটা কিন্তু দেখছিলাম। তো তড়িৎ বিশ্লেষণের কৌশল দেখার পাশাপাশি আমরা ওই তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের প্রয়োগটা নিয়ে আজকে আলোচনা করব। তো তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ আমরা আগেই বলছি যে ধাতুর নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ খুব বেশি ব্যবহার করা হয়। যেমন যে সকল ধাতু কার্বনের চেয়ে বেশি সক্রিয়, তাদেরকে নিষ্কাশন করতে আমাদেরকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি অবলম্বন করতে হয়। আর এক্ষেত্রে যারা ধাতু মানে কার্বনের চেয়ে কম সক্রিয়, বেশি, তাদেরকে কার্বন বিজারণ করা যায়। তো ওইটা না, আমরা সবচেয়ে বেশি হলো আরও একটা বর্তমানে আধুনিক রসায়নের ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং, গ্যালভানাইজিং এবং ভলকানাইজিং। এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার জন্য আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই আসো আমরা ইলেকট্রোপ্লেটিং সম্পর্কে জানি। আমরা ইলেকট্রোপ্লেটিং, আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা একটু বলো। আজকে কিন্তু মাইক্রোফোন নাই। ইলেকট্রোপ্লেটিং, তাহলে ইলেকট্রোপ্লেটিং যেটা তোমরা 9-10 পড়ে আসছো, ইলেকট্রোপ্লেটিং জিনিসটা 9-10 কিন্তু তোমরা পড়ে আসছো। ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রোপ্লেটিং, তাহলে ইলেকট্রোপ্লেটিং সম্পর্কে আমরা ধারণা আছে, আগে থেকে ধারণা আছে অনেকেরই। তো ইলেকট্রোপ্লেটিংটা হচ্ছে একটা অনুজ্জ্বল ধাতুর উপর উজ্জ্বল ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়া। তাহলে সেই প্রলেপ দেওয়ার প্রক্রিয়াটা আমরা আগে থেকে জানি, কিন্তু সেটা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কিভাবে করতে হয় তো সেটা একটু জানি। তাহলে আমরা আবার বলি, ইলেকট্রোপ্লেটিং হচ্ছে উজ্জ্বল ধাতু দ্বারা অনুজ্জ্বল ধাতুর উপর প্রলেপ দেওয়ার প্রক্রিয়া। উজ্জ্বল ধাতু দ্বারা অনুজ্জ্বল ধাতুর উপর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে ইলেকট্রোপ্লেটিং বলা হয়। তাহলে ইলেকট্রোপ্লেটিং করার সময় আমরা আসলে ইলেকট্রোপ্লেটিং করার সময় কি করি, একটা কাঁচ বা চীনামাটির পাত্র নিই। কাঁচ বা চীনামাটির পাত্র নিয়ে তার মধ্যে আমরা যে ধাতুর প্রলেপ দিব সেই ধাতুর লবণ দিই। ধরো আমরা জিঙ্কের প্রলেপ দিব, তাহলে এখানে জিঙ্ক সালফেট বা জিঙ্ক ক্লোরাইড লবণ নিব। তাহলে লবণ নেওয়ার পরে সেখানে আমরা এখানে নিব একটা দণ্ড। এই দণ্ডটা অবশ্যই এই লবণের ধাতুর দণ্ডের সাথে যেন মিল থাকে। অর্থাৎ ধরো জিঙ্ক, তাহলে সুবিধা হয়। মিল ছাড়াও কিন্তু হয়, সেটা আমরা তড়িৎ বিশ্লেষণের অন্যান্য সময় আমরা দেখব যে মিল ছাড়াও কিন্তু আমাদের এটা হয়ে থাকতে পারে। তাহলে আমরা আর এখানে নিব, ধরো যে উপাদানটাকে প্রলেপ দিব সেটা আমরা একটা চামচ নিলাম, এইখানে এটাকে প্রলেপ দিব। আর তামার তারের সাহায্যে এটাকে ব্যাটারির সাথে যুক্ত করব। যে ধাতুটা, যে যন্ত্রটাকে প্রলেপ দিব সেটাকে অবশ্যই ঋণাত্মক আয়ন অর্থাৎ ক্যাথোডের সাথে যুক্ত করব। কার সাথে? ক্যাথোডের সাথে যুক্ত করব। আর যেটা দ্বারা প্রলেপ দেব সেটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করব। অ্যানোড হিসেবে ব্যবহার করব মানে ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করব। আর এখানে তড়িৎ বিশ্লেষণ করতে থাকবে এবং একটা সময় এই যে পাত্রটা বা এই যে বস্তুটা, এটার উপর জিঙ্কের প্রলেপটা পড়বে। এখন প্রশ্ন হলো, এখানে রাসায়নিক পরিবর্তনটা কি হয়?
তো আমরা এখানে জিঙ্ক সালফেট একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করলেই আমরা জানি ক্যাটায়ন এবং অ্যানায়নে বিশ্লিষ্ট হয়ে যায়, অর্থাৎ জিঙ্ক সালফেটটা ভেঙে যায়। জিঙ্ক সালফেট ভেঙে গিয়ে কি উৎপন্ন করে? জিঙ্ক সালফেট ভেঙে গিয়ে তোমার জিঙ্ক আয়ন এবং কি সালফেট আয়ন তৈরি করে। জিঙ্ক 2+ আয়ন আর সালফেট আয়ন তৈরি হয়। তাহলে এখানে ক্যাথোডে কি বিক্রিয়া হয় সেটা একটু দেখি। তাহলে ক্যাথোডে কিন্তু ঋণাত্মক আয়ন। ঋণাত্মক আয়ন মানে এখানে প্রচুর ইলেকট্রন আছে। ঋণাত্মক আয়ন মানে এখানে প্রচুর ইলেকট্রন আছে, আর প্রচুর ইলেকট্রন থাকার কারণে আমাদের দেখা যাচ্ছে যে এই প্রচুর ইলেকট্রন থাকার কারণে ধনাত্মক আয়নটা, ওই জিঙ্ক 2+ আয়নটা আসলে ইলেকট্রন গ্রহণ করে। কোথা থেকে? ক্যাথোড থেকে। ইলেকট্রন গ্রহণের মাধ্যমে জিঙ্কে পরিণত হয়, তখন এটার উপর দিয়ে এরকম প্রলেপ পড়ে, অর্থাৎ জিঙ্কের প্রলেপ পড়ে। তাহলে জিঙ্কের প্রলেপের মাধ্যমে এখানে আবরণটা আরো শক্তিশালী আবরণ তৈরি করে, এরকম জিঙ্কের প্রলেপ পড়ে। আর এখানে জিঙ্কের ঘাটতি দেখা দিচ্ছে, আর এই জিঙ্কের ঘাটতি পূরণের জন্য অ্যানোড কি করে? অ্যানোডে যে রিঅ্যাকশনটা হয় সেটা কি? অ্যানোডের রিঅ্যাকশনটা হয় এই অ্যানোডের জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয়। তাহলে আয়নে পরিণত হয়ে এটা ক্ষয়প্রাপ্ত হয়। একটা সময় দেখা যায় এটা এখানে চলে যায় ক্ষয় হয়ে, আর এখানে গিয়ে প্রলেপ হয়। এভাবে বারবার অনেকগুলো উপাদান একসাথে যুক্ত রেখে আমরা ইলেকট্রোপ্লেটিংটা করতে পারি। এটাকে কিন্তু আমরা ইলেকট্রোপ্লেটিং এর পাশাপাশি গ্যালভানাইজিং বলতে পারি। তোমরা কি আমার কথা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো প্লিজ। আমি খুবই বিব্রতকর অবস্থা, মানে দেখা যাচ্ছে যে কলেজে ক্লাস নিতে আসলাম, আমার অ্যারেঞ্জমেন্ট করলাম, কিন্তু দেখা যাচ্ছে সবকিছু গোলমাল ফাঁকায় গেল। এখন আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা এই বিষয়টা একটু বলো। ইলেকট্রোপ্লেটিং হচ্ছে উজ্জ্বল ধাতু দ্বারা, জিঙ্ক উজ্জ্বল ধাতু, উজ্জ্বল ধাতু দ্বারা অনুজ্জ্বল ধাতুর উপর একটা প্রলেপ দেওয়ার প্রক্রিয়া। এই প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? ইলেকট্রোপ্লেটিং বলা হয়। তাহলে ইলেকট্রোপ্লেটিং সম্পর্কে আমরা বুঝলাম। এখন আসো, যদি এটাকে গ্যালভানাইজিং বলতে পারতাম, কারণ কি কোনো কিছুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজিং। এখানে কি আমরা কার প্রলেপ দিলাম? জিঙ্কেরই প্রলেপ দিলাম। যেহেতু জিঙ্কেরই প্রলেপ দিলাম তাই এটা গ্যালভানাইজিং বটে। তাহলে এটা ইলেকট্রোপ্লেটিং আর গ্যালভানাইজিং সম্পর্কে জানলাম। তড়িৎ বিশ্লেষণে আরেকটা কাজ করা হয়, সেটা হচ্ছে ভলকানাইজিং। তোমরা কি ভলকানাইজিং শব্দটা সম্পর্কে জানো? ভলকানাইজিং, ভলকানাইজিং, এই ভলকানাইজিং এই ভলকানাইজিং শব্দটার সাথে কারা পরিচিত, এটা কি একটু কমেন্ট বক্সে জানাও। আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখবো যে তোমরা ভলকানাইজিং শব্দটা জানো কিনা। স্যার সব ঠিক আছে, ধন্যবাদ। আসলে তোমরা সাথে আসো এত প্রতিকূলতার মাঝেও। তাহলে একটু বলো দেখি ভলকানাইজিং শব্দটা কি, এটা নিয়ে আমি তোমাদের কমেন্ট শুনতে যাচ্ছি। যে বোঝা যাচ্ছে, ঠিক আছে মাসুম বোঝা যাচ্ছে, মুস্তাফিজুর জি স্যার বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমরা এখন বুঝতে চাই তোমাদের ভলকানাইজিং সম্পর্কে কারো কোনো ধারণা আছে কিনা, ভলকানাইজিং সম্পর্কে তোমরা জানো কিনা, এই ভলকানাইজিং সম্পর্কে একটু কথা বলো। তাহলে ভলকানাইজিং কি সেটা জানার আগে এই তড়িৎ বিশ্লেষণটা আরেকটা কাজে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ধাতুর বিশুদ্ধকরণে। তাহলে ধাতুর বিশুদ্ধকরণে কিভাবে আমরা তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে আসো, এখানে আমরা সবচেয়ে বেশি আসে পরীক্ষা যেটা কপার বিশুদ্ধকরণ। তাহলে অবিশুদ্ধ কপারকে বিশুদ্ধ কপারে রূপান্তর করব, অর্থাৎ কপার বিশুদ্ধকরণে আমরা তড়িৎ বিশ্লেষণ করব। বিশুদ্ধকরণ আমরা কি পড়তেছি? তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ। আমি আসলে সবকিছু এলোপাতারি হয়ে গেল, তাই আমি সরাসরি পড়াতে চলে গেলাম। তাহলে কপার বিশুদ্ধকরণ কিভাবে করব? তাহলে কপার বিশুদ্ধ করার জন্য আমরা কি করব? একটা কাঁচ বা চীনামাটির পাত্রে নিব। আমি শুধু পরীক্ষাগারে কিভাবে বিশুদ্ধকরণ করা হয় সেটা দেখাচ্ছি। আর যদি আমি ওই ইন্ডাস্ট্রিয়াল বিশুদ্ধকরণ দেখাই, তখন ব্রিস্টাল কপার বিশুদ্ধকরণ, একসাথে অনেক কপার বিশুদ্ধকরণ যায়, সেটাও আমরা আলোচনা করব। তার আগে আমরা পরীক্ষাগারে কিভাবে বিশুদ্ধকরণ করব সেটা একটু দেখি। একটা আমরা বড় কাঁচ বা চীনামাটির পাত্র নিলাম, নিয়ে সেখানে আমরা আসলে কার বিশুদ্ধকরণ করতেছি? কপার। তাহলে এখানে কপার সালফেট দ্রবণ নিলাম। তাহলে কপার সালফেট দ্রবণ নিলাম, দ্রবণ নিয়ে তার মধ্যে দুইটা তড়িৎদ্বার প্রবেশ করালাম। তাহলে দুইটা তড়িৎদ্বার প্রবেশ করালাম, এখানে একটা তড়িৎদ্বার, এখানে আরেকটা তড়িৎদ্বার। একটা তড়িৎদ্বার হচ্ছে অবিশুদ্ধ কপার, অবিশুদ্ধ কপার মানে এটার মধ্যে ভেজাল যুক্ত আছে, অবিশুদ্ধ কপার।
আরেকটা হচ্ছে বিশুদ্ধ কপার। তাহলে কপার দণ্ড আমরা কয়টা নিলাম? দুইটা, একটা হচ্ছে অবিশুদ্ধ কপার আর একটা হচ্ছে বিশুদ্ধ কপার। তাহলে অবিশুদ্ধ কপার এবং বিশুদ্ধ কপার এই দুইটাকে প্রবেশ করে আমরা কি করব, এই দুইটাকে নিয়ে তারপরে একটা তামার তারের সাহায্যে বা কপারের তারের সাহায্যে ব্যাটারির সাথে যুক্ত করে দেব। তাহলে ব্যাটারির সাথে কিভাবে যুক্ত করব? ব্যাটারির সাথে যুক্ত করব এরকম ভাবে, যেখানে অবিশুদ্ধতা সেটা ধনাত্মক অংশের সাথে যুক্ত করব, আর যেটা বিশুদ্ধ সেটা ঋণাত্মক অংশের সাথে যুক্ত করব। তাহলে আমাদের এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা, এই ব্যবস্থাটা? তো তার আগে আমরা ভলকানাইজিং সম্পর্কে ধারণা দিতে বলছিলাম তোমাদেরকে। ভলকানাইজিং জিনিসটা কি? তাহলে ভলকানাইজিং সম্পর্কে আমাদের ধারণাটা হচ্ছে ভলকানাইজিং সম্পর্কে ধারণাটা হচ্ছে আসলে রাবারের উপর সালফারের প্রলেপ দেওয়াকে ভলকানাইজিং বলে। তাহলে তোমরা মনে হয় অনেকেই আনসার করছো, আমি পরবর্তীতে তোমাদেরকে কমেন্টের উত্তর দিয়ে দিব। তাহলে ভলকানাইজিং হচ্ছে রাবারের উপর সালফারের প্রলেপ দেওয়া। তার মানে কি? রাবারের উপর সালফারের প্রলেপ দেওয়া, রাবারের উপর সালফারের প্রলেপ দেওয়াকে সালফার এর প্রলেপ। তাহলে এটাকে আমরা কি বলতেছি? ভলকানাইজিং। রাবারের উপর সালফারের প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে ভলকানাইজিং বলা হয়। তাহলে এখানে ভলকানাইজিংটা আমরা কেন করে থাকি? আমরা ট্রাক বা বিভিন্ন বড় কারগুলার চাকার রাবারগুলা যেন দ্রুত ক্ষয় হয়ে না যায়, এই জন্য দ্রুত ক্ষয়প্রাপ্ত না হয়, সেই জন্য আমরা কি করি? ওই সালফারের প্রলেপ দিই। আমরা জুতাতেও কিন্তু একটা জিনিস লক্ষ্য করবা, জুতার মধ্যে নিচে একটা পাতলা প্রলেপ থাকে, সেই প্রলেপটা যদি ক্ষয়প্রাপ্ত হয় তাহলে দেখা যায় সমস্ত জুতা খুব দ্রুত ক্ষয় হয়ে যায়, কারণ ওইটা ভলকানাইজিং করা, আর উপরের অংশটা ভলকানাইজিং করা থাকে না। তাহলে এটাই ভলকানাইজিং বিষয়টা সম্পর্কে আশা করি পরিষ্কার। রাবারের উপর সালফারের প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে ভলকানাইজিং বলে। তাহলে কপার বিশুদ্ধকরণের জন্য আবার ব্যবস্থাটা আমি প্রথম থেকে বলছি, একটু মনোযোগ দাও। তাহলে প্রথম থেকে বলছি, এরকম একটা কপার বিশুদ্ধ করার জন্য কি নিব? একটা কাঁচ বা চীনামাটির পাত্র নিব। কাঁচ বা চীনামাটির পাত্রের মধ্যে কপার সালফেটের দ্রবণ নিব। কপার সালফেট দ্রবণ নিয়ে সেখানে দুইটা তড়িৎদ্বার নিব, একটা হচ্ছে অবিশুদ্ধ কপার আর একটা হচ্ছে বিশুদ্ধ কপার। আর এখানে তারের সাহায্যে বিদ্যুৎ উৎস বা ব্যাটারির সাথে যুক্ত করব। তাহলে ব্যাটারির সাথে কিভাবে যুক্ত করব? ব্যাটারির ধনাত্মক অংশটা সবসময় এই অবিশুদ্ধ কপারের সাথে যুক্ত করব, আর ঋণাত্মক অংশটা বিশুদ্ধ কপারের সাথে যুক্ত করব। আর যুক্ত করার পরে তড়িৎ প্রবাহ করলে আমরা জানি যে কপার সালফেট তড়িৎ প্রবাহিত করলে সাথে সাথে বিশ্লিষ্ট হয়ে যাবে, অর্থাৎ কপার টু প্লাস আলাদা হয়ে যাবে আর সালফেট টু মাইনাস আলাদা হয়ে যাবে। তারপরে ক্যাথোডে কি রিঅ্যাকশনটা হবে? তাহলে ক্যাথোডে রিঅ্যাকশন, দেখি ক্যাথোডে বিক্রিয়া। ক্যাথোডে কি করবে? ক্যাথোডে আসল ক্যাথোড মানে তো ঋণাত্মক অংশের সাথে যুক্ত, তার মানে এই সবটাই ঋণাত্মক, তার মানে ঋণাত্মকে দ্রবণের ধনাত্মক অংশ আকৃষ্ট হবে। তাহলে ধনাত্মক অংশ আকৃষ্ট হওয়ার কারণে এই ধনাত্মক কপার টু প্লাসটা এই ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করার কারণে কপার ধাতুতে পরিণত হবে, তার মানে বিশুদ্ধ কপার ধাতুতে পরিণত হবে। আর বিশুদ্ধ কপার ধাতুতে পরিণত হওয়ার কারণে এখানে বিশুদ্ধ কপার আছে, আরো কপার তৈরি হওয়ার কারণে এখানে কি হয়ে যাবে? একটা প্রলেপ পড়ে যাবে, তার মানে ক্যাথোডটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে ক্যাথোডের আকার বাড়তে থাকবে। তাহলে ক্যাথোডের আকার যখন বাড়বে, এই ক্ষেত্রে তো এই দ্রবণের কপার আয়নটার ঘাটতি তৈরি হবে। আশা করি বুঝতে পারতেছো। এই কপার আয়নের ঘাটতি পূরণের জন্য কি করবে? অ্যানোডের কপার ধাতুটা দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, আর দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে? কপার টু প্লাস আয়নে পরিণত হবে। তার মানে এটা আস্তে আস্তে কমতে থাকবে। এভাবে অপদ্রব্যগুলা কি করবে? নিচে জমা পড়বে। অপদ্রব্য নিচে জমা পড়বে, অপদ্রব্য নিচে এরকম করে সুন্দরভাবে জমা পড়ে যাবে। অপদ্রব্য জমা পড়ার কারণে আমরা এটা বিশুদ্ধকরণ করতে পারবো। অর্থাৎ কপার বিশুদ্ধকরণের এই প্রক্রিয়াটা সম্পর্কে আমরা ধারণা নিতে পারবো। তাহলে কপার বিশুদ্ধকরণ কি, সেটা যদি আসে, কিভাবে বিশুদ্ধকরণ করা হয়, বারবার এটাকে চেঞ্জ করতে হয়। এনর্গেত পরিবর্তনের মাধ্যমে আমরা কপার বিশুদ্ধকরণ করতে পারি, আর তড়িৎ প্রবাহ দিতে হয়। এটা কিন্তু তড়িৎ বিশ্লেষণ। কেন? তড়িৎটার মাধ্যমে বিশ্লিষ্ট করছি, এখানে নিজে কোনো তড়িৎ তৈরি হচ্ছে না, কারণ বাইরে থেকে তড়িৎ পাওয়ার কারণে তড়িৎ বিশ্লেষণটা করতেছে। এইভাবেই আমরা কপার বিশুদ্ধকরণ করতে পারি।
তাহলে আশা করি তোমরা ওই তড়িৎ বিশ্লেষণের প্রয়োগগুলা বুঝতে পারছো। তড়িৎ বিশ্লেষণের মুখ্য প্রয়োগগুলা 1 নম্বর প্রয়োগ হচ্ছে তোমার ধাতুর বিশুদ্ধকরণে করি, ধাতু নিষ্কাশনে করি, তারপরে ওই ইলেকট্রোপ্লেটিং, গ্যালভানাইজিং, ভলকানাইজিং এটার জন্য আমরা করে থাকি। তাহলে এইরকমভাবে আমরা ধাতুর বিশুদ্ধকরণ করি। তো এখান থেকে তড়িৎ বিশ্লেষণ করতে গিয়ে যে বিষয়টা আমরা পরিষ্কারভাবে জানলাম সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ অ্যানোড ক্যাথোডে বিশ্লিষ্ট হওয়ার পরে ক্যাথোডে কিছু পদার্থ জমা হয়, অ্যানোডে কিছু পদার্থ জমা হয়। তাহলে এই কি পরিমাণ পদার্থ জমা হবে সেটা ব্যাখ্যা দিছিল সর্বপ্রথম গাণিতিকভাবে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। তাহলে এই জন্য আমরা এখন ফ্যারাডের সূত্র সম্পর্কে জানব। তাহলে কোন তড়িৎদ্বারে সেটা অ্যানোড হোক ক্যাথোড হোক কতটুকু পদার্থ সঞ্চিত হবে সেই বিষয়টা নির্ভর করে আসলে দুইটা বিষয়ের উপর। স্যার নিচের দিকে লেখা দেখা যাচ্ছে না, ছবি দিয়ে দিয়েন। অবশ্যই ছবি দিব কিভাবে, আমি তো মুছে ফেললাম। তুষার আমি চেষ্টা করবো একটু উপরের দিকে লেখার জন্য, একা একাই তো সব নিয়ন্ত্রণ করতে হয়, আসলে বোঝা যাচ্ছে না। আচ্ছা, ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্র এটা সম্পর্কে একটু আমরা আবার কথা বলি। আমরা একটা তড়িৎদ্বারে কতটুকু পদার্থ সঞ্চিত হবে, সেটা ভরে হতে পারে, মূলে হতে পারে, আয়তনে হতে পারে, যাই হোক না কেন কতটুকু পদার্থ সঞ্চিত হবে সেটা নির্ভর করে আমাদের আসলে ওই কিসের উপর, দুইটা বিষয়ের উপর। এক নাম্বার বিষয় হচ্ছে কি তোমাদের এক নাম্বার বিষয় হচ্ছে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করবে। তাহলে বিদ্যুতের উপর নির্ভর করতেছে। আর বিদ্যুৎটা আবার নির্ভর করে কিন্তু সময়ের উপর এবং তড়িৎ প্রবাহের উপর। কারণ আমরা জানি কিউ ইকুয়াল টু কত, আইটি, এটা আমরা জানি কিন্তু। তাহলে বিদ্যুতের উপর নির্ভর করতেছে, মানে আবার বলছি এটা বিদ্যুৎটা কি লিখলাম কোন তড়িৎদ্বারে কতটুকু পদার্থ সঞ্চিত হবে সেটা নির্ভর করে দুইটা বিষয়ের উপর। একটা হচ্ছে বিদ্যুতের উপর, আর 2 নাম্বার হচ্ছে কি পদার্থ সঞ্চিত হবে তার উপর, অর্থাৎ পদার্থের উপর। এখন পদার্থের বিষয়টা আবার আরো ডিপলি চিন্তা করলে এখানে নতুন একটা রাশি বের করছে, সেটা হচ্ছে তো রাসায়নিক তুল্যাঙ্কের উপর বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের উপর। তাহলে তোমাদেরকে যদি একটু কমেন্ট বক্সে কমেন্ট করতে বলি, কারণ একটু মনোযোগ লাগবে। তাহলে কোন তড়িৎদ্বারে সঞ্চিত পদার্থ কতটুকু হবে সেটা নির্ভর করে দুইটা বিষয়ের উপর। এক, বিদ্যুতের উপর। এখন একজনকে তোমাদেরকে আমরা অনেকেই তোমাদের আমার ক্লাসে আসো, যারা আসো তাদের মধ্য থেকেই মনে করো এখানে তারেক আছে, তারেক আর তুষার দুজন। তারেককে বললাম তড়িৎ বিশ্লেষণ করতে, এখানে এই মুহূর্তে কমেন্ট করছে যে তারেককে বললাম যে তড়িৎ বিশ্লেষণ করতে, সেই পেন্সিল ব্যাটারি দিয়ে তড়িৎ বিশ্লেষণ করছে। আর আমি তুষারকে বললাম তুষার তুমি তড়িৎ বিশ্লেষণ করো। সে বলতেছে স্যার এত ঝামেলার মধ্যে যেতে পারবো না, আমি অটোর ব্যাটারি লাগাই দিলাম। এখন বলো দেখি কার তড়িৎ প্রবাহ বেশি হবে, তার কারটা দিয়ে সঞ্চিত পদার্থ বেশি হবে। আমি আসলে ক্লাসরুমে ক্লাস নিতেছি, একেবারেই মিস করতেছি তোমাদেরকে, মানে ওই জিজ্ঞেস করে তোমাদেরকে ক্লাস নিতে পারলে আরো এনজয়েবল হতো। এখন দেখা যায় তোমাদেরকে আমি দেখতে পারতেছি না, এই অসুবিধার কারণে একটু হয়তো অন্য কনসেন্ট্রেশন আসে পড়ে। তাহলে যাই হোক, এটা হলো আমরা একটু লক্ষ্য করব। আমরা ওই যে অটোর ব্যাটারি দিয়ে একজন কি করলো, তড়িৎ বিশ্লেষণ করলো, আরেকজন পেন্সিল ব্যাটারি দিয়ে করলো। অটোর ব্যাটারি দিয়ে করলে কিন্তু তাড়াতাড়ি হবে, কারণ ওইখানে প্রবাহিত বিদ্যুৎটা বেশি, আর এখানে সঞ্চিত পদার্থের উপর নির্ভর করে। এই দুইটা ধারণের উপর ভিত্তি করে মাইকেল ফ্যারাডে দুইটা সূত্র দিছে। তাহলে একটা হলো প্রথম সূত্র, যেটা বিদ্যুতের সাথে সম্পর্কিত, আর 2 নম্বরটা হচ্ছে দ্বিতীয় সূত্র, সেটা আমরা বইয়ের মধ্যে হয়তো দুইটা রূপ একই, এই জন্য আমরা এটা একটাই পড়লেই হয়ে যায়, তবে আমরা দুইটাই পড়বো। আমরা একটু সূত্রটা লিখি। তার মানে কোন তড়িৎদ্বারে, আমি একটু লিখি, কোন তড়িৎদ্বারে সঞ্চিত পদার্থের পরিমাণ, কোন তড়িৎদ্বারে সঞ্চিত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। এটা হচ্ছে মাইকেল ফ্যারাডের প্রথম সূত্র।
তাহলে এই প্রথম সূত্রটা আমরা ধরি সঞ্চিত পদার্থ ডব্লিউ সমানুপাতিক হবে কার প্রবাহিত বিদ্যুৎ অর্থাৎ কিউ এর। তাহলে এখানে লিখতে পারি অর্থাৎ এটা লিখতে পারি আমরা ডব্লিউ ইকুয়াল টু এখানে একটা ধ্রুবক আনতে পারি, ধ্রুবকটা ধরলাম কে, কে ইনটু কিউ। তাহলে এখানে কেটাকে একটা সমানুপাতিক ধ্রুবক বলি, এই কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, কিন্তু এটার একটা পরীক্ষাগত মান থেকে দেখা যায় এর মান আবার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমান। এটার মানটা আবার দেখা যায় কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমান, অর্থাৎ কে এর মানটা জেড এর সমান, যাকে যা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমান, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমান। অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারি W ইকুয়াল টু Z ইনটু Q। আবার Q ইকুয়াল টু স্থিরতড়িতের ধারণা থেকে পড়ছো IT, তাহলে W ইকুয়াল টু Z IT। তার মানে কোন তড়িৎদ্বারে কতটুকু পদার্থ সঞ্চিত হবে সেটা আসলে এখানে W ইকুয়াল টু Z IT দিয়ে বের করতে পারি আমরা। Z IT দিয়ে আমরা তড়িৎ বিশ্লেষণ করতে পারি। তাহলে পিছনের লেখা যেটা দেখা যাচ্ছে না সেটা হচ্ছে তোমার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে আসো আমরা এখন এটা সম্পর্কে জানলাম। এখন যদি দ্বিতীয় সূত্রটা জানলাম তাহলে একটা সূত্রের গাণিতিক রূপ পাইলাম কি W ইকুয়াল টু Z IT। এখানে W টা হচ্ছে সঞ্চিত পদার্থ, আর এখানে Z টা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, I টা হচ্ছে প্রবাহিত বিদ্যুৎ, আর T টা হচ্ছে কি সময়। তাহলে এটা বের করলাম। এখন যদি দ্বিতীয় সূত্রটা চিন্তা করি, তাহলে দ্বিতীয় সূত্র চিন্তা করার আগে এই Z সম্পর্কে একটু পরিচয় জানিয়ে নিই। জেডটা কি, জেডটাকে যদি বের করতে চাই তাহলে জেড ইকুয়াল টু কত W বাই IT, এটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে সংজ্ঞাটা কিন্তু তুমি নিজেই আবিষ্কার করতে পারবা কিভাবে। এখানে এই রাশিগুলোর মান যদি ব্যবহার করো, এখানে ধরো 1 এম্পিয়ার একক মান ব্যবহার করো, এটাকে যদি একক সময় ধরো 1 সেকেন্ড, তার মানে কোন তড়িৎ বিশ্লেষণ কোষে বা কোন তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে 1 এম্পিয়ার বিদ্যুৎ 1 সেকেন্ড যাবত যদি চালনা করি, তাহলে তড়িৎ দ্বারে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হয় সেই পদার্থটাই কিন্তু তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে এখন ব্যাপারটা এরকম নাও হতে পারে। কিরকম হতে পারে আসলে, আমরা যদি এটাকে এইরকম তড়িৎ প্রবাহ করার পরে বের করতে চাই তাহলে এভাবে করতে পারি, কিন্তু আমি তড়িৎ বিশ্লেষণ করলাম না, কিন্তু আমার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক দরকার। তাহলে কি আমি করতে পারবো না? অবভিয়াসলি পারবা। সেটা কিভাবে একটু লক্ষ্য করো। ধরো আমরা এইটার একটা পরিমাণগত ধারণা পাইতে পারি। পরিমাণগত ধারণাটা কি? পরিমাণগত ধারণাটা হচ্ছে এই Z ইকুয়াল টু আমরা গ্রাম পারমাণবিক ভরকে যদি তার তুল্য চার্জ দ্বারা ভাগ করি, গ্রাম পারমাণবিক ভর ডিভাইডেড বাই তুল্য চার্জ, এই মানটা বের করি, তাহলে আমরা কিন্তু যে কোনো পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে পারি। তোমাদেরকে আমি একটা দেখাচ্ছি, পরে তোমরা কিছু কাজ করে আমাকে দেখাও। যেমন সোডিয়াম, যদি সোডিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে চাই, সোডিয়ামের Z এর মান বের করব সোডিয়াম। তাহলে আমরা জানি সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, বা সোডিয়াম আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয়। তার মানে এখানে সোডিয়ামের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 23, সবাই জানো মোটামুটি। আর এখানে একটা ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে 1 ফ্যারাডে বিদ্যুৎ, আর 1 ফ্যারাডে সমান সমান হচ্ছে 96,500 কুলম্ব। তাহলে এটাই হয়ে যাবে যে মানটা, এটাই গ্রাম পার কুলম্ব এককে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z। তার মানে আমরা এই Z এর পরিচয়টা কিন্তু পেয়ে গেছি। আরো কয়েকটা তোমাদেরকে একটু দেই, তোমরা যদি বলো যে দেখি আমরা পারি কিনা। যদি তোমাদেরকে অ্যালুমিনিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে পারি, তাহলে অ্যালুমিনিয়াম কি করে, 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয়। তাহলে এই ধাতুটার Z এর মান যদি বের করতে চাই, তাহলে Z ইকুয়াল টু কি হচ্ছে, অ্যালুমিনিয়ামের গ্রাম পারমাণবিক ভর অর্থাৎ 27 ডিভাইডেড বাই হচ্ছে 3 ফ্যারাডে, অর্থাৎ 3 ইনটু 96,500। তাহলে এখানে যা হবে এত গ্রাম পার কুলম্ব, এটা হচ্ছে তোমার কি Z এর মান। কার Z এর মান? তার মানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান। তাহলে এক একটা পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এক এক রকম। তার মানে এক একটা পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যেহেতু এক এক রকম, তার মানে সঞ্চিত পদার্থ এইটার উপর নির্ভর করে। ধরো সোডিয়ামের মধ্যে 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলে, বা সোডিয়াম দ্রবণের মধ্যে 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলে যে মান কত পরিমাণ পদার্থ সঞ্চিত হবে, আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হলে সমপরিমাণ হবে না, কারণ এইটার ক্ষেত্রে পার্থক্য আছে, দুইটা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ভিন্ন। তাহলে এই বিষয়টাই মাইকেল ফ্যারাডে কি করছিল, পর্যবেক্ষণ করছিল। যে দ্বিতীয় সূত্রটা সে দিয়েছিল কি, যে কোন তড়িৎ দ্বারে সঞ্চিত পদার্থের পরিমাণ তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমান।
তার মানে দ্বিতীয় সূত্রটা একটু লিখি আমরা। দ্বিতীয় সূত্রটা কি, যে কোন তড়িৎদ্বারে সঞ্চিত পদার্থের পরিমাণ, কোন তড়িৎদ্বারে সঞ্চিত পদার্থের পরিমাণ, সঞ্চিত পদার্থের পরিমাণ কি হবে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক এই বিষয়টা, অর্থাৎ ডব্লিউ প্রপোর্শনাল জেড। তাহলে এখান থেকে যদি আমরা ডব্লিউটাকে প্রপোর্শনালটাকে তুলি, তাহলে এখানে কে আসবে, এখানে আবার দেখা যাচ্ছে এখানে যে কে মানটা পাওয়া যায় তা বিদ্যুতের সমান, প্রবাহিত বিদ্যুতের সমান, অর্থাৎ পি কিউ ইন্টু জেড, অর্থাৎ কিউ ইকুয়াল টু আবার আইটি। এখানে এই কথাগুলো লিখে নিতে পারো, যেখানে কে এর মানটা প্রবাহিত বিদ্যুতের সমান পরীক্ষালব্ধ মান থেকে দেখা যায়। তাহলে ডব্লিউ ইকুয়াল টু জেড আই, কিউ ইকুয়াল টু আইটি দিয়ে দিই, তাহলে আইটি। তাহলে দুইটা সমীকরণ একই রকম হয়ে গেল, অর্থাৎ কি এক নাম্বার প্রথম ক্ষেত্রে যা সূত্র গাণিতিক রূপ, যা দ্বিতীয় সূত্রটারও গাণিতিক রূপ। ভাই এই জন্য আমরা ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি মনে রাখলেই আমরা মোটামুটি সকল অঙ্ক বা গাণিতিক অংশগুলো এখান থেকে করতে পারবো। ডব্লিউ ইকুয়াল টু কি জেড আইটি, এটাই হচ্ছে আমাদের মৌলিক বিষয়। এখন এখান থেকে আমরা আসো দুই একটা অঙ্ক করি। আজকে একটু বোর হয়ে যাচ্ছে মনে হয়, কারণ আমার অসুবিধা তোমাদের মধ্যে ছড়াই দিলাম। এটাই তো আসলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের একটু চেষ্টা করতে হবে। তাহলে একটু লক্ষ্য করবো, যদি একটা অঙ্ক আমরা শুধুমাত্র দিলাম, তারপরে তোমাদেরকে দিব। ধরো কপার সালফেট দ্রবণের মধ্যে, এখানে কপার সালফেট দ্রবণ আছে, এখানে 5 এম্পিয়ার বিদ্যুৎ চালনা করবে, 5 এম্পিয়ার বিদ্যুৎ 30 মিনিট সময় চালনা করবে। 5 এম্পিয়ার বিদ্যুৎ 30 মিনিট চালনা করলে কি পরিমাণ কপার জমা হবে, কি পরিমাণ কপার ক্যাথোডে জমা হবে, কারণ কপারটা তো ক্যাথোডে জমা হয়, ক্যাথোডে জমা হবে। তাহলে এই অঙ্কটা যদি করতে বলি, তাহলে অবশ্যই তুমি শর্ট করবে না, তুমি এই ক্ষেত্রে কি করবা, অবশ্যই এটাকে আগে বিশ্লেষণ করবা। তাহলে কপার সালফেটটাকে ভাঙাও, তাহলে কপার সালফেটটাকে ভাঙালে কি উৎপন্ন করে, কপার 2+ আয়ন আর সালফেট আয়ন। তাহলে এখানে এই কপারটা আয়নটা কয়টা ইলেকট্রন গ্রহণ করে, 2টা ইলেকট্রন, 2টা গ্রহণ করে কিসে পরিণত হয়, কপার ধাতুতে পরিণত হয়। তো কপার ধাতুতে যখন পরিণত হয়, তখন কিভাবে বের করবো এটা, আমরা সমীকরণটা জানি কি, ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি, ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি। তাহলে এখানে আই এর মানটা দেওয়া আছে, কত দেওয়া আছে, 5 এম্পিয়ার, আর টি এর মান দেওয়া আছে 30 মিনিট, আমরা মিনিটে রাখবো না, সেকেন্ডে নিব, এসআই নিব। তাহলে 60 ইনটু কত, 1800 সেকেন্ড। তারপরে এখানে আমরা কি বের করব, জেড এর মান। আমরা বলছি যে জেড হচ্ছে গ্রাম পারমাণবিক ভর। তাহলে কপারের গ্রাম পারমাণবিক ভর কত, 63.5 ডিভাইডেড বাই এখানে কত ফ্যারাডে বিদ্যুৎ গ্রহণ করছে সে, তার মানে 2 ফ্যারাডে। তাহলে 2 ইনটু 96,500, তাহলে যা আসবে এত গ্রাম পার কুলম। তাহলে আমরা এই মানটা যদি বের করে ফেলি, ডব্লিউ এর মান, জেড এর মান, আই এর মান, টি এর মান বসাই, তাহলে এখন এককটা এটা যেহেতু গ্রাম পার কুলমে, তার মানে গ্রামে আসবে। কত আসলো একটু জানাও। তাহলে এভাবেই কিন্তু আমরা আমাদের অঙ্কগুলা করতে পারি তড়িৎ রাসায়নিক তুল্য সংখ্যা সম্পর্কিত। একটু 1420 কুলম না স্যার, 1420 কুলম হতে তুমি সি লেখছো না, আচ্ছা একটু টেনশন, একটু বের করো তো দেখি যে তাহলে কত কুলম হলো, একটু বের করো এটা। আর একটা অঙ্ক তোমাদেরকে দিব, আর আমি আজকে নাই দিই, আগামী দিন ইনশাল্লাহ এই টাইপের অঙ্কগুলা করবো না। একটু তোমাদের একটু দেখো এইটার হিসাবটা কত আসে জানাও, একটু হিসাবটা কত আসলো সেটা জানাও। আমরা আগামী দিন ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত করব, আর আমার যে যান্ত্রিক ত্রুটি সেটা দূর করার চেষ্টা করব। আশা করতেছি সেই পর্যন্ত তোমরা এই ক্লাসগুলা এনজয়েবল হবে ইনশাল্লাহ। আমরা তোমাদের এই ত্রুটি থেকে আমি আগেই কমেন্ট চেয়ে নিচ্ছি, আজকে আমার একটু লেট হয়ে গেল, কারণ আমার ইয়ারফোন কাজ করতেছিল না, আবার কিছুটা সমস্যাও ছিল। তো সবাইকে ধন্যবাদ, সেই পর্যন্তই, ভালো থাকো।